ছদ্মবেশে উর্মিকে হাতে নাতে ধরে প্রমাণসহ পুলিশের হাতে তুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো উর্মি সূর্যকে বলতে লাগলো, দাদাভাই ডায়েরিটা দেখো, দেখো এটা তোমার মেয়ে সোনা, তুমি দেখতে পাচ্ছ এগুলি কিন্তু তুমি লিখে রেখেছো, তুমি দেখো এটা হলো তোমার বাবা, আর দেখো সোনার সাথে তোমার ছবি, তুমি দেখো। আর এই দিকে ছদ্মবেশ ধরে বাসনালি সেজে সেখানে উর্মি দাঁড়িয়ে থাকে। উর্মিকে দেখার সাথে সাথে তখনই বলতে লাগলো, এই তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে কে বলেছে, বলেছি না এখান থেকে চলে যেতে। কিন্তু উর্মি তখনও দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। আর এদিকে সূর্য ডায়েরির পাতাগুলো একটা একটা উল্টিয়ে দেখার সময় হঠাৎ করে তার মাথা যেন কেমন করতে থাকে। বাড়ির সবাই সেখানে দাঁড়িয়ে থাকে। উর্মি তখন বলতে লাগলো, দাদা দেখো না, তুমি দেখো এইদিকে। দীপা মনে মনে ভাবতে লাগলো, লোকটা এতটা অসুস্থ হয়ে গেল কি করে, হঠাৎ আবার কি হলো যে লোকটা এইভাবে অসুস্থ হয়ে গেল। এদিকে ডায়েরিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অজ্ঞান হয়ে পড়ে যায় সূর্য। আর তখন সবাই বলা বলি করতে থাকে, কি হলো কি হলো, হঠাৎ করে সূর্যের কি হলো, সূর্য এমন অসুস্থ হয়ে গেল কি করে। আর তখনই যে উর্মির ছেলে বলতে লাগলো, এই ডায়েরিটা কাকা যতবার দেখেছে ততবার কাকার কিছু না কিছু হয়েছে, আমার মনে হচ্ছে এই ডায়েরিটাতে কিছু আছে। তখনই উর্মি রেগে যায় আর বলতে লাগলো, বড্ড বেশি কথা বলো তুমি, তুমি কি জানো কি ডায়েরিটার মধ্যে কিছু আসছে, এইভাবে আগ বাড়িয়ে কথা বলো কেন। কারণ তার বারবার মনে পড়েছিল কাকিয়া যতবার এই ডায়েরিটা দেখেছে ততবার সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আর ডায়েরিটা কেউ না কেউ সেটা সরিয়ে ফেলেছে, হয় কুন্তলা দেবী হয় তার মা। তখনই এই কথাটা ভেবে কথাটা বলেছিল, কিন্তু উর্মি কথাটাকে উড়িয়ে ফেলে দেয় আর বলতে লাগলো, এসব কি ধরনের কথাবার্তা। আর এদিকে সবটা ছদ্মবেশে দীপা দেখতে থাকে আর বলতে লাগলো, ও ও, কি হলো লোকটার, এই ডায়েরিটার মধ্যে কি এমন আছে যে লোকটা অসুস্থ হয়ে গেল। নিশ্চয়ই এই ডায়েরিটার মধ্যে কিছু আছে, আমাকে যে কোনো প্রকারে ডায়েরিটা এখান থেকে নিয়ে পরীক্ষা করাতে হবে। তখন সূর্যর বোন এসে বলতে লাগলো, তুমি আমার দাদা দেখাশোনা করতে পারবে। তখন এই কথা শুনে দীপা বলতে লাগলো, না 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 না, আমি এখানে বাসন বেচতে এসেছি, আমার দ্বারা এসব হবে না, না না আমি এখান থেকে চলে যাব, আপনাদের পুরনো কাপড় থাকলে দেন। উর্মি তখন বলতে লাগলো, তোমাকে বলছি তো কাপড় নেই। তখন বলতে লাগলো, ম্যাম সাহেব যদি পুরনো কাপড় থাকে দিয়ে দেন না। তখন উর্মি বলতে লাগলো, ঠিক আছে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। এইদিকে সে ছোট্ট বাচ্চাটা বসে বসে ঘরের মধ্যে বারবার করে দীপার জন্য কান্না করতে থাকে। আর তখন উর্মি সেখানে এসে বলতে লাগলো, পাতানো মায়ের জন্য কান্নাকাটি হচ্ছে, এই দাও, এদিকে দাও। এই বলে শাড়িটা হাত থেকে কেড়ে নিয়ে আলমারি থেকে দীপার যতগুলি শাড়ি ছিল সবগুলি শাড়ি উর্মি নিয়ে নিচে চলে যায় আর বলতে লাগলো, এই নাও, এই শাড়িগুলো সবগুলি নিয়ে যাও। এই বলে সমস্ত শাড়িগুলি ছুঁড়ে ফেলে দিই আর বলতে লাগলো, দীপার কোনো কিছুই আমরা এই বাড়িতে রাখবো না। দীপা তখন তার শাড়িগুলি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই দিকে সূর্যর জ্ঞান ফিরে আসে আর সূর্য বলতে লাগলো, এই শাড়িটা আমার চেনা, এই শাড়িটা কার, আমি এই শাড়িটা কোথায় দেখেছি। তখনই সেটা দেখতে পেয়ে দীপা খুব কষ্ট পেতে থাকে। উর্মি তখন বলতে লাগলো, আর দাদা ভাই তুমি ভুল করছো, শাড়িটা তুমি দেখো নি, এগুলি পুরনো শাড়ি, দিয়ে দাও, বাসনালি নিয়ে যাক। এই কথা বলতে বলতে দুজন যখন টানাটানি করতে থাকে হঠাৎ করে শাড়িটা পড়ে যায় সে ডায়েরিটার উপর। তখনই সুযোগ বুঝে দীপা সেই শাড়িটার সাথে ডায়েরিটা তার পুটলির মধ্যে নিয়ে নেয়। আর তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এবার এখান থেকে যাই। এই বলে যখনই দীপা চলে যেতে লাগবে তখন উর্মি সামনে চলে আসে আর এসে বলতে লাগলো, কি কি ভেবেছো তুমি, তুমি তোমার কাজটা সেরে এখান থেকে চলে যাবে, এবার তো আমাদের হাতে ধরা পড়ে গেলে। তখনই দীপা খুব ভয় পেয়ে যায়। উর্মি তখন বলতে লাগলো, তুমি তো কাপড়গুলি নিয়ে আমাদেরকে বাসন না দিয়ে এখান থেকে চলে যাচ্ছ। তখনই উর্মি বলতে লাগলো, ও ম্যাম সাহেব আমি না ভুলে গিয়েছিলাম, না আপনার বাসন নিয়ে নিই। তখনই উর্মি সেখান থেকে বাসনগুলি নিলে দীপা তখন তাড়াতাড়ি করে সেখান থেকে বাকি বাসনগুলি নিয়ে বেরিয়ে পড়ে আর বলতে লাগলো, আমাকে এই ডায়েরিটা নিয়ে টেস্ট করাতেই হবে, এই ডায়েরিটার মধ্যে নিশ্চয়ই কিছু আসছে, না হলে উনি কেন এভাবে বারবার অসুস্থ হয়ে যান। আর কেউ আমাকে মনে রাখুক না রাখুক, উনি কিন্তু আমাকে স্মৃতিশক্তি হারানোর পরও মনে রেখেছেন। আমি ওই মানুষটাকে উপকার করতে হবে, ওই মানুষটাকে আমি এভাবে কষ্ট পেতে দেব না, আমি কিছু একটা করবো। তখনই পিছন থেকে এসে অবিনাশবাবু গাড়িটা দাঁড় করায় আর বলতে লাগলো, উঠে পড়ুন। এরপরে গাড়িতে উঠলে বলতে লাগলো, আমি না এই ডায়েরিটা দেখতে পেয়েছি, এই ডায়েরিটার মধ্যে এমন কিছু আছে যা দেখার সাথে সাথে উনি বারবার এতটা অসুস্থ হয়ে যাচ্ছেন। তখন অবিনাশ বলতে লাগলো, আর এই ডায়েরিটার মধ্যে কি থাকবে, আমি আগে জানতাম ডায়েরির মধ্যে মানুষে বন্দুক রাখতো, আর এখন এই ডায়েরিটা তো একটা সামান্য ডায়েরি। তখন এই কথা শুনে দীপা বলতে লাগলো, আমি আর কোনো কিছুই পাইনি। এইদিকে হঠাৎ করে রূপা জিজ্ঞাসা করতে থাকে কৃষ্ণকে, মা কি সত্যি সত্যি বিদেশ চলে গিয়েছে? কৃষ্ণ তখন বলতে লাগলো, হ্যাঁ। তখন বলতে লাগলো, তাহলে তো আমাদেরকে এ বাড়িতে থাকতেই হবে।
আর এই কথাটা শুনে পেলে তখন কুন্তলা সেখানে এসে বলতে লাগলো, আমার তো বিশ্বাস হয় না এই যে দীপা বিদেশে চলে গিয়েছে, সেটা আমার কিছুতেই বিশ্বাস হয় না। তখনই রূপা বলতে লাগলো, আপনি আপনি আমাদের পরিবারে কথা বলার কি? তখন বলতে লাগলো, আমি কেন কথা বলছি জানো? আমার একটা কারণ আছে, আমি এই কারণে কথা বলছি। দেখি তো, তোমার যদি এত বড় সাহস থাকে তাহলে মোবাইলটা স্পিকারে দিয়ে তুমি তোমার মায়ের সাথে কথা বলো। তোমার মা নিশ্চয়ই তোমার ফোনটা রিসিভ করে। তোমার মা কিছুতেই বিদেশে যেতে পারেন না, কারণ সূর্যের এত বড় অসুস্থতা দেখার পর তোমার মা বিদেশে চলে যাবে সেটা তো আমি বিশ্বাস করব না। অন্যদিকে সূর্যর বোন সেটা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে দীপাকে মেসেজ করে যে রূপাকে দিয়ে ফোনটা করানো হবে এবং ফোনটা স্পিকারে থাকবে। আর এদিকে কুন্তলা কথাটা বলার সাথে সাথে রূপা তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। এই বলে রূপা ফোনটা হাতে নিয়ে নে। এইদিকে মেসেজটা দেখার সাথে সাথে দীপা তখন বলতে লাগলো, দিদিভাই মেসেজ করেছে কেন দেখি তো। এই বলে মেসেজটা দেখে আর বলতে লাগলো, সর্বনাশ, এবার কি করব। অবিনাশবাবু তখন বলতে লাগলো, কোনো চিন্তা করবেন না, আমরাও রেডি আছি। ওরা ফোনটা করুক, সাথে সাথে ফোনটা আসে। আর রূপা তখন বলতে লাগলো, মা তুমি কোথায় আছো? তখন বলতে লাগলো, শোন, আমি একটা কাজে আমাকে লন্ডন যেতে হচ্ছে, আমি না এয়ারপোর্টে আছি। আর তখনই অবিনাশ তারা চালাকি করে তার মোবাইলে সে এয়ারপোর্টের এয়ার হোস্টেসদের কথা শুনিয়ে দেয়। আর তখন রীতিমতো বাড়ির সবাই অবাক হয়ে যায়। রূপা তখন বলতে লাগলো, মা তুমি কি বলছো? তখনই দীপা বলতে লাগলো, হ্যাঁ রূপা, আমি ফিরে আসা পর্যন্ত কিন্তু তুই ওই বাড়িতে থাকবি, তুই এই বাড়ি থেকে কোথাও যাবি না, তোর বাবাকে তুই দেখাশোনা করবি। আমি ওই বাড়ির কাউকে বিশ্বাস করছি না, তুই ওই বাড়িতে থাকবি। ফোনটা তাহলে এখন রাখি। এই বলে ফোনটা রেখে দে। তখনই কুন্তলা বলতে লাগলো, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। দীপা দীপা লন্ডন চলে যাবে, সেটা আমার অবিশ্বাস্য মনে হচ্ছে। এদিকে বারবার করে দীপা গাড়িতে বলতে লাগলো, আমি আমি আর কত মিথ্যের পিছে দৌড়াবো। আমি না ক্লান্ত হয়ে গেছি, আমার আর আমি আর পারছি না। তখন অবিনাশ বলতে লাগলো, আরে আপনি কেন মিথ্যের পিছনে দৌড়বেন? মিথ্যে আপনার পিছনে দৌড়াচ্ছি, আপনি তো সত্য নিয়ে দৌড়াচ্ছেন। একদিন দেখবেন মিথ্যে দৌড়তে দৌড়তে আর পারবে না, ক্লান্ত হয়ে পড়ে যাবে। এইভাবে দুজন কথা বলতে থাকে গাড়ির মধ্যে। আর দীপা বলতে লাগলো, বলুন তো, আমার মতো পরিস্থিতি কি আপনি কাউকে দেখেছেন এমন? তখন অবিনাশ বলতে লাগলো, না না, আমি দেখিনি, ঠিক আছে, কিন্তু আপনাকে তো দেখতে পেয়েছি। আপনাকে দেখার পর বুঝতে পেরেছি যে আপনি কতটা লড়াই করতে পারেন। এদিকে রূপা বলতে লাগলো, মা এইভাবে হঠাৎ করে চলে যেতে পারলো না, এটা তো হতে পারে না। তখন কৃষ্ণকে বলতে লাগলো, কৃষ্ণ, তাহলে আমি আর তুমি মা ফিরে আসা পর্যন্ত এই বাড়িতে থাকবো। তখনই সোনা বলে উঠে, না, তুই এ বাড়িতে থাকতে পারবি না, তোকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে হবে। সোনা তখন বলতে লাগলো, না, আমি এই বাড়িতে থাকবো। আর দাদু, আমি কিন্তু এই বাড়িতে থাকবো। তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে কিন্তু আমি এবারকে কোর্টে যেতে বাধ্য হব। তখন দাদু বলতে লাগলো, কেন কেন এসব কথা বলছিস? এদিকে উর্মি হঠাৎ করে বলতে লাগলো, ডায়েরিটা কোথায়? ডায়েরিটা কোথায়? সমস্ত কিছু অ্যালবামটা পড়ে আছে, ডায়েরিটা কোথায় গেল? এই বলে ডায়েরিটা খুঁজতে থাকে আর এদিক ওদিক করে পাগলের মতো উর্মি খুঁজতে থাকে। আর তখনই সোনা বলতে লাগলো, তোকে তোকে আমি এই বাড়িতে কিছুতে থাকতে দেবো না, তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। তখন রূপা বলতে লাগলো, যদি তোমরা আমার মায়ের সাথে এমন করছো, আমার সাথে এমন করো, তাহলে কিন্তু আমি কোর্টে যেতে বাধ্য হব। আমি এ বাড়িতে থাকবো, এমনকি আমি আমার বাবার দেখাশোনা করবো, আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম। আর এদিকে উর্মি তো সব জায়গা খোঁজাখুঁজি করার পর চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, ডায়েরিটা কোথায় যেতে পারে? এ বাসনালী এসেছে, বাসনালী নিশ্চয় নিয়ে গেছে। তখনই সূর্যের বোন বলতে লাগলো, এই ডায়েরির মধ্যে কি এমন আছে যে তুমি এভাবে এমন করছো? তখন উর্মি বলতে লাগলো, এই ডায়েরিটা যে সে ডায়েরি নেই, এই ডায়েরিটা একটা বিশেষ, এই বলতে থেমে যায়। অন্যদিকে দেখা যায় অবিনাশকে নিয়ে সেই ডায়েরিটা নিয়ে দিবা হাসপাতালে যাচ্ছে সেটা পরীক্ষা করার জন্য। এক পর্যায়ে সেটা পরীক্ষা করে সমস্ত সত্যিটা দীপা জানতে পারে। আর তখনই দীপা বলতে লাগলো, না, আমাকে ওই বাড়িতে আবার যেতে হবে। তখন অবিনাশ বলতে লাগলো, আপনাকে কি ওই বাড়িতে ঢুকতে দেবে? তখন দীপা বলতে লাগলো, এই ডায়েরিটা নিয়ে আমি ঢুকবো। উর্মির সমস্ত চক্রান্ত আমি এবার সবার সামনে তুলে ধরবো। উর্মি কিভাবে দিনের পর দিন সূর্যকে শেষ করে দিচ্ছে সেটা আমি এবার প্রমাণসহ সবাইকে কাছে প্রমাণ করে দেব। আর সাথে আমি পুলিশ নিয়ে যাব। অবিনাশ তখন বলতে লাগলো, আপনি পারবেন তো দীপা দেবী? দীপা তখন বলতে লাগলো, আমাকে পারতে হবে, ওই মানুষটার জন্য আমাকে পারতে হবে। এইদিকে উর্মি বাড়িতে পাগলের মতো করতে থাকে ডায়েরিটা নিয়ে। আর তখনই সেখানে চলে আসে দীপা ডায়েরিটা নিয়ে। আর দীপা হাতে ডায়েরিটা দেখে উর্মি বলতে লাগলো, তুমি? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি। এই ডায়েরিটার মধ্যে কি এমন আছে যে আপনি এমনটা করছেন? তখন দীপা বলতে লাগলো, কি থাকবে কি থাকবে, এটা তো দাদার ডায়েরি। তখনই দীপা বলে উঠে, এই ডায়েরিটা আমি পরীক্ষা করিয়েছি, এই ডায়েরির মধ্যে এমন বিশেষ কিছু আছে যার কারণে উনি বারবার করে অসুস্থ হয়ে যাচ্ছেন। তখন এই কথাটা শোনার সাথে সাথে বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, কি বলছো তুমি? তখনই বলতে লাগলো, হ্যাঁ, ওই ডায়েরিটার মধ্যে এমন বিশেষ কিছু আছে যার কারণে উনি এভাবে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন। তখনই দীপা ভয় পেতে থাকে। তো বন্ধুরা, এমনটা যদি হয় তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে।